তো জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু এইভাবে ক্লাস নিতে তো খুবই আনকমফোর্টেবল ফিল করি। যাই হোক, আমি পড়ানো স্টার্ট করি। হ্যাঁ, অনেক টাইম তোমাদের এমনি নষ্ট হয়ে গেছে, 10:30 পর্যন্ত, তাই না ক্লাস? জি ম্যাম। আচ্ছা, যখন কথা বুঝতে অসুবিধা হবে কোনো জায়গায় আমাকে বলবে, আমি রিপিট করবো। হ্যাঁ, জি ম্যাম। আমরা জেনারেল এক্সামিনেশন করছিলাম। জি ম্যাম, সবাই শুনতে সায়েন্সেস পাচ্ছ? পর্যন্ত আচ্ছা, সায়েন্সেস আচ্ছা, পর্যন্ত পড়া হয়েছিল ম্যাম। আচ্ছা, ঠিক আছে। অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস পর্যন্ত হয়েছে, তাই না, প্রথম থেকে শুরু করে? জি ম্যাম। আচ্ছা, তারপর আমরা বাকিগুলো তাহলে একটু আমার মনে করার চেষ্টা করি। হাতের মধ্যে কয়টা জিনিস দেখি আমরা? ক্লাবিং, পয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া, ঠিক আছে? মনে আছে তো এগুলো, নাকি সব? কিছু জি কিছু ম্যাম। মনে থাকতে হবে, নাহলে সব। এখনো তো অনেক স্টুডেন্ট জয়েন করেনি। আচ্ছা, প্রথমে ক্লাবিং ক্লাবিং এর কথা দেখি। আমি জিজ্ঞেস করব যাকে, সে অ্যান্সার করবে শুধু, ঠিক আছে? আবিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আবিদ, ক্লাবিং মনে আছে কিছু? ক্লাবিং ম্যাম। কি ছিল ক্লাবিং? আমি বলি, হ্যাঁ, তুমি কজ জি ম্যাম। মনে আছে কিনা দেখো। পেইনলেস সফট টিস্যু এনলার্জমেন্ট এট দ্য টার্মিনাল প্যারালাইসিস নোন অ্যাজ ক্লাবিং, তাই না? কি হয় এখানে? পেইনলেস সফট টিস্যু এনলার্জমেন্ট এট দ্য টার্মিনাল প্যারালাইসিস ইজ নোন অ্যাজ ক্লাবিং। তো এখানে কি হয় ক্লাবিং এর জন্য? যেটা ক্লাবিং থেকে কয়েকটা জিনিসই জিজ্ঞেস করা হয়, যে কিভাবে এক্সামিন করবে, কি কয়েকটা স্টেজ আছে ক্লাবিং এর, এই জিনিসগুলো সবকিছু রাখবে, ঠিক আছে? কজ মনে আছে কিছু, আবিদ? হুম? জি ম্যাম, কজ মনে আছে ম্যাম। ম্যাম, রেসপিরেটরি কিরকম কিছু করে কজ বলি আছে, আমরা? সিভিএস হ্যাঁ, কজ হচ্ছে, আর রেসপিরেটরি কিছু জিআইটি কজ কজ আছে। আছে ম্যাম। রেসপিরেটরি, রেসপিরেটরি তারপর কজ জিআইটি, হচ্ছে ম্যাম সুপুরেটিভ লাং ডিজিজ, তারপর হচ্ছে ম্যাম ম্যাম সাপিউরেটিভ লাং কথাটা, ঠিক অ্যাবসেস, আছে? ব্রঙ্কিয়েকটেসিস, তারপর হচ্ছে হ্যাঁ। ম্যাম এমফাইসিমা, থোরাসিক, আচ্ছা, ব্রঙ্কিয়াল এই যে, কার্সিনোমা। আচ্ছা, এবার আমি বলি একটু। হ্যাঁ, এখানে একটু যে কমন ভুল হয় যেটা সবার, সেটা তোমারও একটু হলো। এমফাইসেমা না, ঠিক আছে, কথাটা হচ্ছে এমপাইমা। হ্যাঁ, ঠিক আছে, জি সবাই ম্যাম। ঠিক করে নাও। ক্লাবিং এর কজের মধ্যে আমরা ভাগ, ক্লাবিং এর কজ জিজ্ঞেস করলেই মনে করতে হবে যেটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে বলি। রেসপিরেটরি কজ, তারপরে জিআই, কার্ডিয়াক কজ আছে কিছু, তারপরে এলিমেন্টারি কিছু কজ আছে, আর আদার্স। রেসপিরেটরি কজের মধ্যে কমন মনে রাখতে হবে, প্রথমেই হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ঠিক আছে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। 2 নম্বর হচ্ছে সাপিউরেটিভ লাং ডিজিজ, which includes তিনটা অসুখ এটার মধ্যে আছে। একটা হচ্ছে লাং অ্যাবসেস, ঠিক আছে, যদি লাং প্যারেনকাইমার মধ্যে কোনো সাপুরেশন হয়, অ্যাবসেস ক্যাভিটি ফর্মেশন হয়, তখন আমরা সেটাকে বলি লাং অ্যাবসেস, ঠিক আছে? আবার সেই একই রকম পাস যদি প্লুরাল স্পেসে জমা হয়, তখন সেটাকে আমরা কি বলবো? এমপাইমা, ঠিক আছে? এটা কিন্তু এমফাইসেমা না, এমপাইমা। তার মানে পাস ইন দ্য প্লুরাল ক্যাভিটি, এমপাইমা থোরাসিস। আর আরেকটা হচ্ছে ব্রঙ্কিয়েকটেসিস। ব্রঙ্কিয়েকটেসিস কি কি জিনিস, এটা মনে আছে? ব্রঙ্কিয়েকটেসিস হচ্ছে এয়ারওয়ের মধ্যে একটা অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন। কথাটা মনে রাখতে হবে, দুইটা কথাই, দুইটা অ্যাডজেক্টিভই মনে রাখতে হবে। ইট ইজ দ্য abnormal permanent dilatation of the airways proximal to the terminal bronchiole. এই জিনিসগুলা একটু লিখে রাখবে, কারণ এখন তোমরা থার্ড ইয়ার না, ফোর্থ ইয়ারে উঠে গেছো, তাহলে একটু একটু করে এই জিনিস কোনটা কি সেটা জানতে হবে, তাই না? ব্রঙ্কিয়েকটিসিস কি জিনিস তাহলে? It is the abnormal and permanent dilatation of the airways proximal to the terminal bronchiole. প্রত্যেকটা কথা যা যা বললাম সবগুলোর ইম্পর্টেন্স আছে। এই জিনিসটাই যদি ডিস্টাল টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল হয়, তখন সেটাকে আমরা বলি এমফাইসেমা, ঠিক আছে? এখানে এটা আসবে না। তাহলে কি ম্যাম বললাম? এটা আরেকবার বলবেন এমফাইমাটা? আবার বলি। ব্রঙ্কিয়েকটেসিসের ডেফিনেশন বলেছে। ব্রঙ্কিয়েকটেসিস মানে ব্রঙ্কাই, আর একটেশিয়া মানে অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেটেশন। তাহলে ব্রঙ্কিয়েকটেসিসের
ডেফিনেশনটা কি বলবো আমরা? ইট ইজ দ্য অ্যাবনর্মাল and permanent dilatation of the airways proximal to the terminal bronchiole. Airway অনেক ডিভিশন হয় না ব্রঙ্কাই থেকে, রাইট অ্যান্ড মেইন প্রিন্সিপাল ব্রঙ্কাস থেকে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস হচ্ছে, তাই না? তারপর এখান থেকে অনেক ডিভিশন ভাগ হয়ে তারপর আলটিমেটলি গিয়ে অ্যালভিওলাই ফর্ম করে, তাই না? হ্যাঁ, এয়ারওয়ে গুলো ডিভিশন হতে 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 যে এয়ার স্পেস বেলুনের মতো অ্যালভিওলাই ফর্ম করে। তো আমরা এয়ারওয়ে গুলোতে যখন অ্যাবনর্মাল আর পার্মানেন্ট ডাইলেটেশন হয়ে যায় সেটাকে আমরা বলি ব্রঙ্কিয়ালাইটিস। ওকে, সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে সাপুরেটিভ লাং ডিজিজের মধ্যে আর একটা কি কি বললাম তাহলে? তিনটা জিনিস বলো। লাং অ্যাবসেস, ঠিক আছে, সবাই শুনতে পেরেছো? আর একটা কজ আছে লাং কজের মধ্যে, আর একটা কজ আছে ক্লাবিং এর, সেটা হচ্ছে ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। ডিপিএলডি, ডিপিএলডি মানে কি? ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। আগে এটাকে আইএলডি বলতো, কিন্তু এখন নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আগে যাকে বলা হতো সেটারই নাম এখন হয়ে গিয়েছে ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। ঠিক আছে, এগুলো হচ্ছে রেসপিরেটরি কজেস অফ ক্লাবিং, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। তাহলে রেসপিরেটরি কজের পরে আমরা মনে করব যে কার্ডিয়াক কিছু কজ আছে। কার্ডিয়াক কজ খুবই কম, দুইটা। একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আরেকটা মনে আছে কারো? ম্যাম কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। ভেরি গুড, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। ঠিক আছে, ক্লাবিং। এরপর এলিমেন্টারি কজ, এটার মধ্যে দুইটা কজ আছে কিন্তু দুইটাই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভার, আর একটা হচ্ছে আইবিডি, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। আর আদার কজের মধ্যে ফ্যামিলিয়াল কজ হতে পারে, থাইরোটক্সিকোসিস হতে পারে ক্লাবিং এর কজের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, ক্লাবিং ম্যাডাম। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, স্যারদের অনেক ফেভারিট। ক্লাবিং কিভাবে এক্সামিনেশন করি সেটাও জিজ্ঞেস করা হয়। বেড সাইডে আমরা কি কি এক্সামিনেশন করি? প্রথমে ল্যাটারাল সাইড থেকে দেখি, ইন্সপেক্ট করি, তারপরে একটা ফ্লাকচুয়েশন টেস্ট করি, তারপর একটা শ্যামরথ উইন্ডো টেস্ট করি। তিনটে জিনিসই করা হয়। প্রথমে দুইটা হাত একসাথে করে দেখতে হবে, ইন্সপেক্ট করতে হবে ল্যাটারাল সাইড থেকে। সামনে থেকে তো দেখি আমরা, ক্লাবিং এর জন্য আলাদা করে বেশি ভালো বোঝা যায় এক সাইড থেকে, ল্যাটারাল সাইড থেকে ভালো বোঝা যায়, সেই জন্য আমরা এটা দেখবো। তারপরে ফ্লাকচুয়েশন টেস্ট করব নেইল বেডে, আর লাস্টে হচ্ছে শ্যামরথ উইন্ডো টেস্ট করতে হয়। এটা হচ্ছে কিভাবে এক্সামিনেশন করব। আর আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য স্টেজেস অফ ক্লাবিং? স্টেজেস অফ ক্লাবিং, প্রথমে কোন অ্যাঙ্গেল লস্ট হয়, কি হয় না হয়, সেটা একটা স্টেজ আছে, মনে আছে কিছু ওগুলো স্টেজিং এর? সফট টিস্যু proliferation at the nail bed, তারপরে অ্যাঙ্গেল between the nail base and nail plate is lost, তারপরে কি হবে? the nail plate becomes convex from above downwards and also from side to side, আর আলটিমেটলি কিরকম হয়ে যাবে? ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স হবে অথবা প্যারট বিক অ্যাপিয়ারেন্স হবে। ঠিক আছে, তাহলে ক্লাবিং এর সবকিছু জানতে হবে। ক্লাবিং এর ডেফিনিশন, কজ, এক্সামিনেশন টেকনিক এন্ড স্টেজেস। এরপরে হাতে আরো একটা ইম্পর্টেন্ট, একটা কেন অনেক জিনিসই আমরা দেখি, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে লিউকোনাইকিয়া। লিউকো মানে কি? লিউকো মিন্স হোয়াইট, নাইকিয়া মানে রিলেটেড টু নেইল, তার মানে হোয়াইটিশ ডিসকালারেশন অফ নেইলস ইজ নোন অ্যাজ লিউকোনাইকিয়া। তোমাদের কোনো সারা শব্দ নাই কেন? সবাই আছো লাইনে? জি ম্যাম। পাচ্ছো? এখনো তো 46 স্টুডেন্ট দেখাচ্ছে।
75 না 73, আচ্ছা আমার এখানে 46 দেখাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, লিউকোনাইকিয়া বলছিলাম। হ্যাঁ, লিউকোনাইকিয়া মানে কি? হোয়াইটিশ ডিসকালারেশন অফ নেইলস ইজ নোন অ্যাজ লিউকোনাইকিয়া। তোমরা একটু ছবি দেখবে, অনলাইনে অনেক পিক্টোরিয়ালস আছে না, লিউকোনাইকিয়ার ছবি, ক্লাবিং এর ছবি, দেখতে একটা ভিজুয়াল ইমপ্রেশন হবে যে কোনটা দেখতে কিরকম। ঠিক আছে, যেহেতু পেশেন্ট খুব বেশি দেখা যাচ্ছে না, পুরোটুকুই থিওরিটিক্যাল, সেজন্য একটু ছবি দেখলেও একটা ভিজুয়াল ইমপ্রেশন থাকবে, মাথায় একটা ইমপ্রেশন থাকবে যে এরকম হয় দেখতে। লিউকোনাইকিয়ার কারণ মনে আছে? ম্যাম ক্রনিক লিভার ডিজিজ, নেফ্রোটিক সিনড্রোম, দেন হচ্ছে ম্যাম প্রোটিন লুজিং, ইন্টার ইন ম্যাম Enteropathy। ম্যালনিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন আর প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি ম্যাম। আচ্ছা, তাহলে এক নম্বর কারণ কি লিউকোনাইকের? এক নম্বর কারণ হচ্ছে যে প্রথমে বলবে হাইপো অ্যালবুমিনিমিয়া ডিউ টু এনি কজ। ঠিক আছে, বডিতে যে কোনো কারণে যদি অ্যালবুমিন কমে যায় তখনই তার লিউকোনাইকে ডেভেলপ করবে। তাহলে প্রথম কথাটা কি বলবো, লিউকোনাইকের কজ জিজ্ঞেস করলে যে হাইপো অ্যালবুমিনিমিয়া ডিউ টু এনি কজ, তখন তোমাকে জিজ্ঞেস করবে হাইপো অ্যালবুমিনিমিয়া কি কি কারণে হয় বলো, তখন এগুলো বলবে। প্রথমে হচ্ছে যেখানে প্রোটিন তৈরি হয়, ফ্যাক্টরিতে সমস্যা হলে সমস্যা হবে, তাহলে ক্রনিক লিভার ডিজিজ। ফ্যাক্টরিতে সমস্যা নাই কিন্তু লস হয়ে যাচ্ছে বেশি বেশি। লস হওয়ার রাস্তা কোথায় কোথায়? একটা হচ্ছে ইউরিনের সাথে যদি অনেক লস হয়ে যায় সেটাকে আমরা কি বলি? নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম। আর যদি স্টুলের সাথে লস হয় তখন সেটাকে আমরা কি বলি? একটা হতে পারে যে ম্যাল অ্যাবজর্পশন, ম্যাল নিউট্রিশন আর ম্যাল অ্যাবজর্পশন ডিউ টু এনি কজ, তারপর প্রোটিন লুজিং, এন্টেরোপ্যাথি হতে পারে। ঠিক আছে, তাহলে লিউকোনাইকের কজ মূলত একটাই, সেটা হচ্ছে হাইপো অ্যালবুমিনিমিয়া ডিউ টু এনি কজ। তারপর যখন তোমাকে বলবে হাইপো অ্যালবুমিনিমিয়ার কজ গুলো বলো, তখন এই কজ গুলো বলে ফেলবে। ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, তারপরে আসো কয়লোনাইকিয়া। লিউকোনাইকিয়ার আর এক্সামিনেশন খুব বেশি কিছুই লাগে না, শুধু তোমাকে আইডেন্টিফাই করতে পারতে হবে যেটা লিউকোনাইকিয়া। এরপর আসো কয়লোনাইকিয়া। কয়লোনাইকিয়া মনে আছে? ম্যাম স্পুন শেপ ডিপ্রেশন অফ নেইল প্লেট। Spoon shaped deformity of nails is known as কয়লোনাইকিয়া। কিসে হয় এটার কারণ? একটাই পড়াই তোমাদেরকে আমরা আন্ডারগ্রেডে, একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর ট্রমার জন্য হতে পারে অনেক সময়, সেটা আলাদা কথা। তোমরা কয়লোনাইকিয়া বললেই মনে রাখবে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কয়লোনাইকিয়া যখনই বলবে তখন মনে রাখতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে। ঠিক আছে, কয়লোনাইকিয়ারও কিন্তু কিছু স্টেজ আছে। কি হয় কয়লোনাইকিয়াতে? প্রথমে বলে কি হয়? ভেরি গুড। তারপর তাহলে প্রথমে যেটা হবে ড্রাই আর ব্রিটল হয়ে যাবে, সহজেই দেখা যাবে নেইলটা ভেঙে যাচ্ছে, ব্রিটল হয়ে যাবে, তারপর থিনিং হয়ে যাবে, আর লাস্টে স্পুন শেপড হয়ে যাবে। এগুলো কিন্তু সব ক্লিনিক্যাল মেথডস এর বইয়েও ছবি আছে, আর এখন পিক্টোরিয়ালস দেখা তো আরো ইজি, দেখবে ছবি দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে হাতে মধ্যে আমরা বললাম ক্লাবিং, কয়লোনাইকিয়া, লিউকোনাইকিয়া। তারপরে কি ভাইটাল সায়েন্স তো পড়া হয়নি না। আচ্ছা, তারপরে কি দেখতে হবে? ভাইটাল সায়েন্স গুলো দেখতে হবে। ভাইটাল সায়েন্সের মধ্যে কি কি দেখতে হবে? ভাইটাল সায়েন্স কোনটা কোনটা ইনক্লুড করে বলো তো? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এখানে সবার নাম দেখা যায় না। আচ্ছা, নিলয় শাহরিয়ার। নিলয় শাহরিয়ার, শুনতে পাচ্ছ আমার কথা? সবাই কি স্ক্রিনে আছে? আচ্ছা, নিলয় ভালো আছো? Yes, ma'am. আচ্ছা, আমাকে একটু বলতে পারবে ভাইটাল সায়েন্স কি কি ইনক্লুড করে? জেনারেল এক্সামিনেশনের মধ্যে কোন কোন পয়েন্ট গুলোকে আমরা বলি যে এগুলো ভাইটাল সায়েন্স?
হুম, মনে আছে? বিনয়, হাতের কথা বলছিলাম না, এরপরে বললাম ভাইটাল সায়েন্সের কথা। কেন, হাতে কি দেখতে হবে আর? নিলয়, আমার কথা শোনা যাচ্ছে? বলতে পারবে? তোমাদের কি মনে আছে? তাহলে এই চারটা: পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার অ্যান্ড রেসপিরেটরি রেট, এই চারটা আমরা ভাইটাল সায়েন্সের মধ্যে মনে করি। মানে এই চারটা হচ্ছে ভাইটাল সাইন। কেন ভাইটাল এগুলা? কারণ আমাদের বডির যে কোনো মেজর কোনো চেঞ্জ হলে, মেজর কোনো সমস্যা হলে এগুলো দেখে বোঝা যাবে, এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো বেড সাইডে। পালস কিভাবে দেখতে হয় মনে আছে? কোন পালস দেখি আমরা জেনারেল এক্সামিনেশনে পার্ট হিসেবে? রেডিয়াল পালস এক্সামিন করি, হ্যান্ডশেকিং ম্যানারে হাতটা ধরে দেখতে হবে। কতক্ষণ দেখতে হবে? আইডিয়ালি 1 মিনিটই দেখার নিয়ম। যদি রেগুলার থাকে পালসটা, তখন আমরা 15 সেকেন্ডস দেখেও বলে দিতে পারি। কিন্তু যদি পালস ইরেগুলার হয়, তাহলে অবশ্যই 1 মিনিট কাউন্ট করতে হবে ঘড়ি ধরে। ঠিক আছে? পালস এক্সামিন করতে, সুন্দর করে পালস এক্সামিন করতে পারতে হবে। যদি রেগুলার হয়, অনলি ইন দ্যাট কেস আমরা 50 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করে রেটটা বলতে পারবো। কিন্তু না, সেটা না হলে আমাকে অবশ্যই 1 মিনিট কাউন্ট করতে হবে। ঠিক আছে? এখানে বাকি জিনিসগুলো পালসের, যেগুলো রেডিও ফিমেরাল, এত কিছু দেখতে হবে না, কিন্তু রেডিয়াল পালসটা ঠিক মতো এক্সামিন করতে হবে। পালসের মধ্যে এখানে রিলেটেড কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, যে পালসের নর্মাল রেট কি? পালসের নর্মাল রেট কত? 60 to 90 বিটস পার মিনিট। এখন যদি 60 নিচে চলে যায়, সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। when the pulse rate is below 60 beats per minute, সবসময় এগুলোর সাথে ইউনিটটা বলার চেষ্টা করতে হবে। 60 বিটস পার মিনিটের নিচে যদি চলে যায় পালস, তখন আমরা সেটাকে বলবো ব্র্যাডিকার্ডিয়া। আর when the pulse rate is above 100 beats per minute, তখন আমরা সেটাকে বলি ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে? সো হোয়াট ডু ইউ মিন বাই ট্যাকিকার্ডিয়া, হোয়াট ডু ইউ মিন বাই ব্র্যাডিকার্ডিয়া জিজ্ঞেস করতে পারে, এগুলো কজও জিজ্ঞেস করতে পারে। এরপর আসে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের মধ্যে ব্লাড প্রেশার কিভাবে মেজার করতে হয়? সবাই ব্লাড প্রেশার মেজার করতে পারি? করতে আরে তো এখন করতে আরে কত দূর তোমাদের, আর কতদিন পরে শেষ হয়ে যাবে? তারপরে তাহলে তো ফোর্থ ইয়ারে শেষ করে ফেলছো, তাহলে তো এখন সবাই ব্লাড প্রেশার ভালো মতো চেক করতে পারো? বাসায় মাঝে মধ্যে বলে না প্রেশার চেক করে দিতে বলে? তাহলে অস্কালটেটরি মেথডে মেইনলি আমরা দেখি। কিন্তু পরীক্ষার সময় যদি তোমাকে বলে যে ব্লাড প্রেশারটা এক্সামিন করে বলো, তাহলে আমাদেরকে অস্কালটেটরি মেথড এন্ড প্যালপেটরি মেথড কম্বাইন করে দেখতে হবে। সেটা কি জিনিস? প্যালপেটরি মেথডে দেখা মানে কি, আমি যদি রেডিয়াল পালসটা এক্সামিন করি, পালসটা প্যালপেট করি, এবং স্পিগমোম্যানোমিটারটা যখন আমি ইনফ্লেট করলাম, ইনফ্লেট করতে করতে যেই পয়েন্টে যে পালসটা ডিসঅ্যাপিয়ার করে গেল, সেই পয়েন্টটা কোন ব্লাড প্রেশার ডিনোট করে, কোন ব্লাড প্রেশার সিগনিফাই করে, সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে? সিস্টোলিক ব্লাড প্রেশার। কিন্তু প্যালপেটরি মেথডের সমস্যা কি, এখানে শুধুমাত্র সিস্টোলিকটাই আইডিয়া করা যায়, তারপরও একদম অ্যাকিউরেট বলা যায় না। সেই জন্য আমরা প্রেফার করি হচ্ছে অস্কালটেটরি মেথড। ঠিক আছে? আবার অস্কালটেটরি মেথডের সমস্যা আছে কিছু। অস্কালটেটরি মেথডের সমস্যা কি, অনেক সময় যারা বয়স্ক মানুষ, এল্ডারলি ইন্ডিভিজুয়ালদের একটা অস্কালটেটরি গ্যাপ থাকে। জানো এটা? পড়া থাকলো, বইয়ে আছে, ম্যাথিওডে আছে, বইও বলে দিলাম অস্কালটেটরি গ্যাপটা কি জিনিস। এটা অ্যাভয়েড করার জন্য আমরা প্যালপেটরি মেথড আর অস্কালটেটরি মেথড একসাথে কম্বাইন করে দেখি। আজকে বইয়ে দেখবে সবাই অস্কালটেটরি গ্যাপ কি জিনিস। ঠিক আছে? ম্যাথিওডের মধ্যে আছে, যারা ইন্টারেস্টেড আমি জিজ্ঞেস করব। আমার সাথে রবিবারে দেখা হবে, মানে কবে এরপরে নেক্সট ক্লাস হবে আমি জানি না, আমার মনে থাকবে ইনশাল্লাহ। আর যারা অফলাইনে
আসবে তাদেরকে জিজ্ঞেস করবো। আচ্ছা, এটা আমি বলে দিব না। তাহলে এইটা অ্যাভয়েড করার জন্য আমরা অসকালচুটারি মেথড আর পালপেটরি মেথড একসাথে দেখি। কিভাবে দেখি? আমরা স্পিগোম্যানোমিটারটা যেখানে ইনফ্লেট করার কথা সেখানে ইনফ্লেট করি। কোথায় ইনফ্লেট করতে হয়? অ্যাট দ্য লেভেল অফ হার্ট বলে। আমরা আর্মে এটা ইনফ্লেট করি। কোথায় ইনফ্লেট করবো? অ্যান্টিকিউবিটার যে ফোসা আছে সেখান থেকে 1 ইঞ্চ উপরে। আচ্ছা, তারপরে যে কোনো কেউ দৌড় দিয়ে আসলেই তার ব্লাড প্রেশার চেক করা যাবে না, তাকে অ্যাটলিস্ট বলতে হবে যে হাফ এন আওয়ার আপনি রেস্ট করেন, এর মধ্যে কোনো স্মোকিং করবে না, কোনো টি বা কফি খাবে না, রিল্যাক্স অবস্থায় ব্লাড প্রেশারটা চেক করতে পারে। সেটা ভালো রিপ্রেজেন্টেশন হয় নর্মাল ব্লাড প্রেশারে, সেই জন্য। তারপরে হচ্ছে তোমাকে যেখানে তুমি রেডিয়াল পালস যখন প্যালপেট করবে, প্যালপেট করার পরে স্পিগোম্যানোমিটার ইনফ্লেট করা শুরু করবে। ইনফ্লেট করা শুরু করে যেখানে যে পালসটা ডিসঅ্যাপিয়ার করে যাবে সেখান থেকেও আরো 30 মিলিমিটার মার্কারি পর্যন্ত আমরা ইনফ্লেট করব, ঠিক আছে? তারপরে যেখানে পালসটা ডিসঅ্যাপিয়ার করে গেল তখন আমার একটা আইডিয়া হয়ে গেল যে এটা ওর সিস্টোলিক ব্লাড প্রেশার হতে পারে। তারপর আমি গ্র্যাজুয়ালি ডিফ্লেট করা শুরু করব। যেখানে যে ফার্স্ট যে সাউন্ডটা অ্যাপিয়ার করবে যখন, সেটা হচ্ছে তার সিস্টোলিক ব্লাড প্রেশার। তারপর আস্তে আস্তে সাউন্ডটা একটু বাড়ে, তারপর ডিসঅ্যাপিয়ার করে যায়। যে পয়েন্টে যে ডিসঅ্যাপিয়ার করে যায় সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এখানে যে সাউন্ড গুলোর হেল্প নিয়ে আমরা ব্লাড প্রেশারটাকে মেজার করি, সেই সাউন্ড গুলোকে কি সাউন্ড বলে? কল্ড কফ সাউন্ড বলে, ঠিক আছে? এবং আমরা যেটা ডিসঅ্যাপিয়ারেন্স বা ফেজ 5 যেটা, সেটাকে আমরা ধরি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। কখনো কখনো কারো কারো একদম শেষ পর্যন্ত তার সাউন্ড আসতেই থাকে। তাদের ক্ষেত্রে যেখানে যে মাফলড হয়ে যাবে, মানে অস্পষ্ট হয়ে যাবে সাউন্ডটা, সেটাকে আমরা বলবো যে এটা তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে? বই থেকে একটু দেখো, দেখলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে কি রিলেটেড জিজ্ঞেস করতে পারে যে নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জটা বলো। সেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের জন্য একরকম, সিস্টোলিক ব্লাড প্রেশারের জন্য একরকম। নর্মালি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত হবে? 60 to 90 মিলিমিটার অফ মার্কারি। আর সিস্টোলিক ব্লাড প্রেশার কতটুকু নর্মাল? 90 to 140 মিলিমিটার অফ মার্কারি। বলে যে লেস দেন 140 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে? ডায়াস্টোলিকটা সেরকম 90 নিচে থাকার কথা, 90 নিচে এক্সপেক্ট করে। এখন বলা হয় যে হাইপারটেনশন কখন বলবো? হাইপারটেনশন বলার জন্য কারো যদি ব্লাড প্রেশার পারসিস্টেন্টলি এলিভেটেড থাকে, পারসিস্টেন্ট এলিভেশন অফ diastolic blood pressure more than or equal to 90 millimeter of mercury, or systolic blood pressure more than or equal to 140 millimeter of mercury on at least 2 occasions, at least more than 1 week apart, in a person not taking any antihypertensive medication. এতগুলো কথা বললে তোমার হাইপারটেনশনের ডেফিনেশনটা কমপ্লিট হবে, ঠিক আছে? কি কি বললাম তাহলে? কারো একজনের ব্লাড প্রেশার হাইপারটেনশন লেবেল করার আগে আমাকে 2 বার অন্তত তার ব্লাড প্রেশারটা মেজার করতে হবে, ঠিক আছে? 2 বার অন্তত 1 উইক অ্যাপার্টে। বলে যে ব্লাড প্রেশারটা যদি তার পারসিস্টেন্টলি এলিভেটেড থাকে তখন তুমি বলতে পারবে যে আপনার হাইপারটেনশন আছে। আদারওয়াইজ প্রথমে একটা পার্সন আগে সবসময় নর্মাল ব্লাড প্রেশার ছিল, তোমার কাছে দেখাতে এসছে, তুমি একটা অকেশনে প্রথমবার অনেক বেশি ব্লাড প্রেশার পেলে, যদি অনেক বেশি ব্লাড প্রেশার পাও তখন তোমাকে ওষুধ দিতে হবে। কিন্তু আদারওয়াইজ যদি মার্জিনাল থাকে, ধরো 190 উপরেটা 150 কিন্তু নিচেরটা 90 পাচ্ছ, এরকম ব্লাড প্রেশার পাচ্ছ, তখন তাকে হাইপারটেনশন বলার আগে আরেকবার অন্তত তোমার ব্লাড প্রেশারটা চেক করে দেখতে হবে। বলতে হবে যে 1 সপ্তাহ আপনাকে একটু ঘুমের ওষুধ বা কোনো টেনশন অ্যাংজাইটি থাকলে সেগুলো রিলিফ করে দিয়ে বলতে হবে 1 সপ্তাহ পরে আসেন। তখনও যদি তুমি ব্লাড প্রেশারটা বেশি পাও তখন তাকে তুমি হাইপারটেনশন হিসেবে লেবেল করতে পারো। কেন এত সতর্কতা, কেন এত সাবধানে থাকতে হবে? কেন? কারণ এটা সারা জীবনের অসুখ। একবার হাইপারটেনশন হিসেবে লেবেল করলে তাকে সারা জীবন ওষুধ খেতে হবে এবং সেভাবে চলতে হবে। সেই জন্য বলার আগেও আমরা 2 বার চিন্তা করবো, ঠিক আছে? তাহলে হাইপারটেনশনের ডেফিনেশন কি? পারসিস্টেন্ট এলিভেশন অফ diastolic blood pressure more than or equal to 90 millimeter of mercury, or systolic blood pressure more than or equal to 140 millimeter of mercury on at least 2 occasions more than 1 week apart in a person not taking any antihypertensives. যাদের অ্যান্টিহাইপারটেনসিভ খেয়ে ব্লাড প্রেশার এই রেঞ্জের মধ্যে থাকবে, যদি কারো ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে রেঞ্জের মধ্যে চলে আসে তখন বলবে যে আপনার নর্মাল ব্লাড প্রেশার
না, তাকে বোঝাতে হবে যে আমাদের অনেক সময় পেশেন্টরা বোঝে না, বলে যে আমি তো ওষুধ খাচ্ছি, আমার এখন ব্লাড প্রেশার নর্মাল আছে, তাহলে আর খেতে হবে না, ওষুধ খাওয়া ছেড়ে দেয়, আবার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তখন পেশেন্টকে এডুকেশন দিতে হবে, পেশেন্টকে বোঝাতে হবে যে আপনি ওষুধ খাচ্ছেন বলে আপনার প্রেশার নর্মালে আছে, আপনার প্রেশার আছে আসলে, ওষুধটা আপনাকে রেগুলার কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তাহলে পালস, ব্লাড প্রেশার গেল। এরপর টেম্পারেচার ইম্পর্টেন্ট কেন? টেম্পারেচার যদি অনেক বেশি থাকে, সেটা যেরকম অ্যাবনর্মাল, জ্বর যেরকম হয় সেরকম যদি টেম্পারেচার অনেক কমে যায়, হঠাৎ করে একটা পার্সনের টেম্পারেচার, স্কিনটা একদম কোল্ড ক্লামি হয়ে গেল, তখন আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে কোনো সমস্যা। সেই জন্য টেম্পারেচারটা ইম্পর্টেন্ট। নর্মাল রেঞ্জ, টেম্পারেচারের নর্মাল রেঞ্জটা দেখবে। আর টেম্পারেচার নর্মালি আমরা কিভাবে বেড সাইডে দেখি? থার্মোমিটার দিয়ে চেক করার নিয়ম। যখন আমরা জেনারেল এক্সামিনেশন স্টার্ট করব সেই সময় একটা থার্মোমিটার তাকে দিতে হবে। যদি তার পার্সোনাল হয় তখন ওরাল ক্যাভিটি দিতে যেতে পারে, আদারওয়াইজ আমরা এক্সিলাতে দিব। যখন এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন করার শুরুতে এটা দিয়ে দিতে হবে। তুমি এক্সামিনেশন শেষ করতে করতে 1 মিনিট হয়ে যাবে, তখন তুমি টেম্পারেচারটা চেক করবে। আইডিয়ালি সেভাবে করার কথা। আমরা অনেক সময় রাফলি শুধু ফোরহেডে তার টেম্পারেচারটা চেক করে বলি যে টেম্পারেচারটা চেক করেন। যখন টেম্পারেচার বেশি পাই তখন থার্মোমিটার দিয়ে চেক করি, কিন্তু এটা আইডিয়াল মেথড না। আইডিয়াল মেথড হচ্ছে সবারই রুটিনলি জেনারেল এক্সামিনেশনের সময় থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা চেক করতে হবে। আর রেসপিরেটরি রেট কাউন্ট করতে হবে কিভাবে? রেসপিরেটরি রেট আমরা সাধারণত চেস্ট আর অ্যাবডোমেনের মুভমেন্ট দেখে বুঝি। যখন আমরা পালস এক্সামিন করি, তার পালস এক্সামিনেশনের সময় আমরা সাধারণত হাতটা ধরা অবস্থাতেই চেষ্টা করবো যে রেসপিরেটরি রেটটাও, পালস রেট কাউন্ট করার পরে রেসপিরেটরি রেটটাও কাউন্ট করে ফেলতে। ঠিক আছে, যতবার অ্যাবডোমেন চেস্ট মুভ করো ততবার তার রেসপিরেশন হচ্ছে এইভাবে। কত রেসপিরেটরি রেট নরমালি কত থাকে? আচ্ছা, বই 12 to 16 14 to 18 মনে হয় বই লেখা। আর যদি 12 এর নিচে চলে যায় সেটা হচ্ছে ব্র্যাডিপনিয়া, আর যদি 20-র উপরে চলে যায় সেটা হচ্ছে ট্যাকিপনিয়া। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি রেটের নরমালি রেঞ্জটা জানতে হবে। আর কমে গেলে কি বলি আমরা এটাকে? ব্র্যাডিপনিয়া। আর বেড়ে গেলে বলি ট্যাকিপনিয়া। ঠিক আছে, রেসপিরেটরি রেট। তাহলে এই চারটা হচ্ছে তোমার ভাইটাল সাইন্স। তারপরে আমি একটু ফাস্ট বলছি, এগুলো শেষ করতে হবে আজকের মধ্যে, তাই না? কালকে এক্সামিনেশন কিছু দেখানো হচ্ছে তোমাদের? এক্সামিনেশন দেখানো হয়ে গেছে না ওগুলো? হ্যাঁ, মুখেই তো পড়ানো হচ্ছে। এটা নিয়ে দেখানো যাবে বাইরে? পেশেন্ট পাবো কিনা? আচ্ছা, এই পর্যন্ত যতটুকু বললাম, এখানে কি বুঝতে অসুবিধা আছে? কোনো জায়গা আবার রিপিট করতে হবে তোমাদের? না না ম্যাম। আচ্ছা, ক্লাস তো একেবারেই ওয়ান সাইডেড। আমি আমার মতো বলে যাচ্ছি, তোমরা যেখানে বুঝতে পারবা না আমাকে বলতে হবে, কারণ আমি কিছুই বুঝতে পারবো না যে কতটুকু তোমরা ফলো করতে পারছো বা পারছো না। থার্ড ইয়ারের খাতাপত্র কি আছে নাকি চলে গেছে ওগুলো সব? আছে? হ্যাঁ, আমার সামনে Yes, যারা ma'am. আছে ওদের নাকি আছে আছে? ম্যাম। তোমাদের আছে আচ্ছা সবার? ম্যাম। জি Yes, ম্যাম। ma'am. আচ্ছা, সেই জি খাতাটা ম্যাম। উদ্ধার করবে বাসা থেকে, কোথায় আছে সেখান থেকে উদ্ধার করবে, আর ওই খাতাটা থেকে পড়ার চেষ্টা করো, তাহলে ভালো হবে। ঠিক আছে, কারণ থার্ড ইয়ারে সবকিছু ফোর্থ ইয়ারে ডিটেল হয়তো পড়ানো হবে না, টাইম কম থাকলে আমরা সেভাবে শেষ করে ফেলার চেষ্টা করব, কিন্তু পুরানো যে পড়াগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে। যারা রাখতে পারবে তাদের জন্য ভালো হবে। আচ্ছা, আসো এরপরে নেকে 3টা জিনিস আমরা এক্সামিন করি, তাই না? নেকে কি কি দেখি? জেভিপি আর থাইরয়েড গ্ল্যান্ড দেখি। আর নেকে যদিও লিম্ফ নোডের কথা বলি, কিন্তু লিম্ফ নোড শুধু নেকে না, আমরা নেকেও দেখতে হবে, এক্সিলাতেও দেখতে হবে, আবার ইনগুইনাল লিম্ফ নোডসও দেখতে হবে, গ্রয়েনে। ঠিক আছে, তাহলে তিনটা জায়গাতে লিম্ফ নোড এক্সামিন করতে হয়। নেকে দেখতে হবে, এক্সিলাতে দেখতে হবে, আর ইনগুইনাল লিম্ফ নোডস দেখতে হবে। প্রথমে আসো থাইরয়েড গ্ল্যান্ড। প্রথমে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য আমরা জেনারেল এক্সামিনেশনের সময় খুব বেশি কিছু করি না, শুধু পেশেন্টকে বলি যে আপনি ঢোক গিলে থাইরয়েড গ্ল্যান্ডটা মুভ করে, আমাদের সবারই নর্মালি মুভ করে, কারোটা কোনো সুয়েলিং যদি থাকে সেক্ষেত্রে তার এক্সামিনেশনটা একটু ডিটেইল করতে হবে, আদারওয়াইজ আমরা এখানে খুব বেশি সময় দেই না, শুধু থাইরয়েড গ্ল্যান্ডটা ইন্সপেক্ট করি। ঠিক আছে, জেবিপিও শোয়ানো অবস্থায় করা যাবে না, জেবিপি আবার একটা পজিশনিং এর ব্যাপার আছে। পেশেন্টটা যখন আমি
লাইং পজিশনে যা যা জেনারেল এক্সামিনেশনে পয়েন্ট এক্সামিন করতে পারবো সেটা করা হয়ে গেলে তখন আমরা পেশেন্টকে উঠিয়ে বসাই। কিন্তু এই যে শোয়ানো থেকে তুমি উঠিয়ে বসাবে এর মাঝামাঝি জায়গাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্টের পজিশনিং করলে, তার মানে তার মাথার পিছনে 2-3টা বালিশ দিয়ে তুমি যদি তাকে প্রপটা পজিশনের মতো একটা পজিশন করতে পারো তখন জুগুলার ভেনাস প্রেশার জেবিপিটা আমরা ইন্সপেক্ট করতে পারি। এটাও মোটামুটি বলবো যে থিওরিটিক্যাল, কারণ খুব বেশি পেশেন্ট আমাদের এখানে থাকে না, আমি নিজেও খুব বেশি রেস জেবিপি দেখিনি। একেবারেই থিওরিটিক্যাল জিনিস, কিন্তু এটা জানতে হবে। নেকে দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে একটা পালস ওখানে আমরা দেখি, কোন পালস দেখি নেকের মধ্যে, ক্যারোটিড পালস দেখি, ঠিক আছে। আর ভেইনটা মেইনলি ইন্সপেকশনের দেখার জিনিস। কেন ভেইনটাকে আবার প্যালপেট করতে গেলে ভেইন কি হয়ে যাবে, ভেইনের থিন ওয়াল, সেজন্য ভেইনটা কোলাপস করে যায়। সো জেবিপিটা মেইনলি তোমাকে ইন্সপেক্ট করতে হবে, ভালো করে দেখতে হবে যে কোনো ভেনাস ডিস্টেনশন নেকে বোঝা যাচ্ছে কিনা। এটা লোকেশনটা জানতে হবে যে আমাদের স্টার্নোক্লিডিওমাস্টয়েড মাসলটা ক্লিনিক্যালি অনেক ইম্পর্টেন্ট। এর আশেপাশে আমরা অনেক কিছু দেখি না, স্টার্নোক্লিডিওমাস্টয়েড মাসলের আশেপাশে দেখি তো নাকি? জি ম্যাম। আচ্ছা, মেয়েরা কালকেও কোনো কথা বলে না, চুপচাপ। আমি তো কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না? ম্যাম হ্যাঁ? শোনা যাচ্ছে ম্যাম। শোনা যাচ্ছে, আচ্ছা। ভেইনের আমি বলছিলাম যে নেকের মধ্যে জিনিসগুলো দেখতে হবে। কি দেখবে, যে কোনো ভেনাস ডিসটেনশন আছে কিনা। ভেনাস ডিসটেনশন থাকলে সেটা ভালো বোঝা যাবে। পেশেন্টটাকে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা প্রপড আপ করে রাখি তখন ভালো বোঝা যাবে। তখন আবার আমাকে ভালো করে খেয়াল করতে হবে সেটা কি ক্যারোটিডের পালসেশনটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে নাকি এটা রেজ জেবিপি। তখন কিছু পয়েন্ট ছিল না, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ক্যারোটিড পালসেশন ফ্রম রেজ জেবিপি, এরকম একটা ছিল না, আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে পড়াই, ঠিক আছে। এটা মাথায় রাখার চেষ্টা করো যে এটা দেখতে হবে। জেবিপি দেখার জন্য কি দিয়ে দেখতে হবে, দুইটা স্কেল লাগবে, আইডিয়ালি দুইটা স্কেল লাগবে। কি দিয়ে কিভাবে দেখতে হবে, একটা স্কেল দিয়ে আমরা যেখানে ভেনাস ওয়েভ আছে সেটার আপার এন্ডটা দেখবো, আর একটা স্কেল ভার্টিক্যালি স্টার্নাল অ্যাঙ্গেলে রাখতে হবে। এটা যে ভার্টিক্যাল হাইটটা সেইটা আমরা মেজার করি, সেটা নর্মালি 4 সেন্টিমিটারের নিচে থাকতে হবে। 4 সেন্টিমিটারের নিচে থাকতে হবে। যদি 4 সেন্টিমিটারের উপরে চলে যায় তখন আমরা বলি এটা রেজড জেবিপি, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, গেল। তারপরে আসো, এখানে থাইরয়েড গ্ল্যান্ড বললাম, জেবিপি বললাম, তারপর লিম্ফ নোডস এক্সামিন করতে হবে। লিম্ফ নোড থেকে, লিম্ফ অ্যাডেনোপ্যাথি থেকে পরীক্ষার সময় সার্ভাইকাল লিম্ফ নোড অনেক সময় এক্সামিন করতে দেয়া হয়, পেশেন্ট থাকলে দেয়া হয়, না থাকলেও অনেক সময় দেয়া হয়, নর্মাল পেশেন্টেও দেয়া হয় যে তুমি সবগুলা গ্রুপ জানো কিনা, সেই জন্য দেয়া হয়, ঠিক আছে। তো সার্ভাইকাল লিম্ফ নোড কয়েকটা গ্রুপ আছে আমাদের, গ্রুপগুলোর নাম মনে আছে? শুরু করি কোথা থেকে আমরা? চীনের নিচের থেকে, তাই না? তাহলে এটা কি সাবমেন্টাল। সার্ভাইকাল লিম্ফ নোডের কয়েকটা গ্রুপ আছে, গ্রুপগুলোর নামগুলো একটু বলি, দেখো মনে পড়ে কিনা। সাবমেন্টাল, তারপরে দেখি সাবম্যান্ডিবুলার, সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, তারপরে দেখি প্রি অরিকুলার, তারপরে অ্যান্টেরোসার্ভাইকাল চেইন, জুগুলোডাইগ্যাস্ট্রিক অ্যান্টেরোসার্ভাইকাল চেইন একসাথে দেখে ফেলি। তারপরে অ্যান্টেরোসার্ভাইকাল চেইন দেখে নামার পরে দেখি সাধারণত সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড গ্রুপ, খুব ইম্পর্টেন্ট। সুপ্রাক্লাভিকুলারের মধ্যে আরেকটা জিনিস আলাদা করে দেখি, সেটা হচ্ছে স্ক্যালিনি গ্রুপটা দেখি। তারপরে পিছনের দিকে স্টার্নোক্লিডিওমাস্টয়েড মাসলের পিছনে যেটা পোস্টার সার্ভাইকাল চেইন, পোস্টার সার্ভাইকাল চেইন দেখি, তারপরে পোস্ট অরিকুলার দেখি, তারপরে সাব অক্সিপিটাল দেখি। এই গ্রুপগুলো সিরিয়ালটা এভাবে দেখতেই হবে তোমাকে, এমন কোনো কথা নাই। আমার কাছে এভাবে মনে রাখতে সুবিধা হয়, সেই জন্য তোমাদেরকে এভাবে বলি। সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, প্রিঅরিকুলার, জুগুলোডাইগ্যাস্ট্রিক, অ্যান্টেরোসার্ভাইকাল চেইন, সুপ্রাক্লাভিকুলার, স্ক্যালিনি,
দেন পোস্টোসার্ভাইকাল চেইন, তারপরে পোস্ট অরিকুলার, তারপরে সাব অক্সিপিটাল। কারো কাছে লেখা না থাকলে লিখে রাখতে পারো, এগুলো সব বইয়ে আছে, কিন্তু এখানে ছোট করে বললাম কোন গ্রুপের পরে কোন গ্রুপে তুমি যাবে। ম্যাম আবার একটু আচ্ছা, বলা যাবে ম্যাম? হ্যাঁ অবশ্যই আবার বলা যাবে। প্রথমে দেখি চিনের নিচে, থুতনির নিচে সাবমেন্টাল দেখি এখানে। তারপরে ম্যান্ডিবুলের নিচে সাবম্যান্ডিবুলার, দুই পাশে একবারেও দেখা যায়, অথবা ভালো হচ্ছে যদি এক পাশে। একটু 1 মিনিট। কয়েকজন আসছে আর কি অনলাইনের বাইরে স্যার। ওরা আসলে আমি আজকে নিব, ওরা তো প্রথম আজকে আরেকটা বেতন দুদিন আমি শেষ করে পরে ওরা কি এগারোদিনই থাকবে? 1 মিনিট, হ্যাঁ দুদিনে আমি একটু বসে দিই, ধরে দিই, তারপর বিকালে তারপরে অন্যান্য দেয় ওদের তো করাইছি, 10টার মধ্যে নিশ্চয়ই লেখাইছি। অল্প সময় আর করতে পারবো। ঠিক আছে, ছিল আমিও আরে সরি, তোমাদের একটু সময় চলে গেল। আচ্ছা, আবার বলি, সার্ভাইকাল লিম্ফ নোডের গ্রুপগুলো ছিল প্রথমে চিনের নিচে দেখি সাবমেন্টাল, তারপরে এভাবে দুই পাশে ম্যান্ডিবল একসাথে দেখা যায় সাবম্যান্ডিবুলার, অথবা আমরা অনেক সময় পেশেন্টের মাথাটা একটু কাত করে নেই, যেই পাশে ম্যান্ডিবল দেখছি সেই পাশে ফিল করি সাবম্যান্ডিবুলার, এক পাশে আলাদা আলাদা করে দেখি। সাবম্যান্ডিবুলার দেখার পরে কানের সামনে, তার মানে প্রি অরিকুলার দেখা হয়ে গেলে এইদিকে চলে যাই, স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেলের অ্যান্টেরিয়র বর্ডার দিয়ে নামতে হবে। এখানে জুগুলার ডাইগ্যাস্ট্রিকের পরে অ্যান্টেরোসার্ভাইকাল চেইন নেমে যাওয়ার পরে আমরা সুপ্রাক্লাভিকুলার, মানে ক্লাভিকুলার উপরে যে জায়গাটা পুরাটাই ভালো করে দেখতে হবে, সুপ্রাক্লাভিকুলার যে এরিয়া বা সুপ্রাক্লাভিকুলার যে গ্রুপ, সেটা দেখলাম। দেখার পরে ক্লাভিকুলার অ্যান্টেরিয়র এন্ডে তোমার দুইটা ফিঙ্গার রেখে একটু বলতে হবে যে কাঁধটা উঁচু করে, একটু উঁচু করলে তোমার আঙ্গুলটা ভিতরের দিকে যেটা ঢুকে যেটা দেখবে সেটা হচ্ছে স্ক্যালিনি। তারপর স্ক্যালিনি দেখার পরে স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেলের পোস্টেরিয়র বর্ডারটা দিয়ে পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন দেখতে হবে। তারপরে পোস্ট অরিকুলার, কানের পিছনে, প্রথমে কানের সামনে দেখেছিলে, এবার কানের পিছনে, তারপরে এখানে সাব অক্সিপিটাল। বুঝতে পেরেছো গ্রুপগুলা? জি ম্যাম। হ্যাঁ সবাই? আচ্ছা, তারপরে সার্ভাইকাল গ্রুপের পরে এরপরে দেখতে হবে হচ্ছে এক্সিলাতে কি দেখতে হবে, এক্সিলারি লিম্ফ নোড দেখার একটা সিস্টেম আছে, সেটা অবশ্যই যখন তোমরা অফলাইনে আসবে তখন দেখতে হবে। তারপরও মনে করার চেষ্টা করো, 5টা গ্রুপ আছে, 5টা গ্রুপের মধ্যে মনে রাখবে যে এক্সিলারটা আমরা যদি এরকম একটা টেন্টের মতো চিন্তা করি, তাহলে কিরকম ভাবে চিন্তা করবে যে সামনের দিকে যেটা, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ, পিছনে সামনে যেটা অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ডের মধ্যে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ, পিছনের দিকে পোস্টেরিয়র ফোল্ডের মধ্যে যেটা পোস্টেরিয়র গ্রুপ, এই পাশে হচ্ছে মিডিয়াল গ্রুপ, চেস্টের দিকে মিডিয়াল গ্রুপ, আর হাতের দিকে হচ্ছে ল্যাটারাল গ্রুপ, আর একদম ভিতরে হচ্ছে এপিকাল। তাহলে 5টা গ্রুপ কি নাম হলো? এপিকাল, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল আর ল্যাটারাল। মিডিয়ালের আরেকটা নাম হচ্ছে সেন্ট্রাল। যেহেতু গন্ডগোল হয়ে যায় সেন্ট্রাল না এপিকাল, এর মধ্যে গন্ডগোল হয়ে যায়, সেজন্য আমি এটা বলি না, ঠিক আছে? যেটা তোমার চেস্ট ওয়ালের দিকে যে গ্রুপটা সেটা হচ্ছে মিডিয়াল গ্রুপ, আর হাতের দিকে যে গ্রুপটা সেটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ। অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ডের মধ্যে অ্যান্টেরিয়র গ্রুপ, পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ডের মধ্যে পোস্টেরিয়র গ্রুপ, আর একদম ভিতরে হচ্ছে এপিকাল গ্রুপ। এই 5টা গ্রুপ
আচ্ছা, তারপরে আসছে ইনগুইনাল লিম্ফ নোডের মধ্যে আমরা দুইটা গ্রুপ আছে, দুই পাশে টি শেপে থাকে এই লিম্ফ নোড গুলা, একটা হরাইজন্টাল গ্রুপ আছে, একটা ভার্টিক্যাল গ্রুপ আছে। ইনগুইনাল লিম্ফ নোড গুলো ইনগুইনাল লিগামেন্ট বরাবর যেই গ্রুপটা থাকে সেটা হচ্ছে হরাইজন্টাল গ্রুপ, আর মিড ইনগুইনাল পয়েন্টের এখানে থাকে ভার্টিক্যাল গ্রুপটা। তাহলে ইনগুইনাল লিম্ফ নোডটা কখন দেখতে হবে? শোয়ানো অবস্থাতেই কিন্তু দেখতে হবে। তাহলে নেকে বললাম থাইরয়েড, জেবিপি আর লিম্ফ নোডস। নেকের পরে যে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে কি দেখতে হবে? বনি টেন্ডারনেস। স্টার্নাল অ্যাঙ্গেলের এখানে চাপ দিয়ে আমরা দেখবো বনি টেন্ডারনেস। ইডিমা ডিহাইড্রেশন বলা হচ্ছিল, ইডিমা ডিহাইড্রেশনটা বলতে হবে। আচ্ছা, ইডিমা ডিহাইড আচ্ছা আগে একটু বলে নিই। স্টার্নাল অ্যাঙ্গেলে আমরা বনি টেন্ডারনেস দেখবো, তারপরে যেটা দেখতে হয় ওভারঅল স্কিন কন্ডিশন দেখতে হয়, হেয়ার ডিস্ট্রিবিউশন দেখতে হয়, স্পাইন দেখতে হয়। এর মাঝখানে তোমার ইডেমা ডিহাইড্রেশন, এই দুটো জিনিস বলা হয়নি তাই না? ইডেমা আর ডিহাইড্রেশন। আর কোনো পয়েন্ট বাকি আছে তোমাদের জেনারেল এক্সামিনেশনে মোটামুটি ডিসকাস করা? আমি করব বাকি যেগুলো আছে। সবাই শুনতে পাচ্ছ না? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, অনেকে দুই তিনজন আবার মনে হলো ক্লাস। মালিহা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, মালিহা ইদেমা কাকে বলে মনে আছে? ইদেমা কাকে বলে? ম্যাম, abnormal accumulation of fluid in the body ম্যাম। বডি না বলে আমরা এখানে অন্য একটা জায়গায় অন্য একটা কথা বলি। কি বলি? বডি এন্ড কথাটা বডি বলতে ক্যাভিটি হবে ম্যাম। excessive accumulation of fluid in the interstitial space। ঠিক আছে? জি ম্যাম, বডি জি ম্যাম। ক্যাভিটি তো আমাদের অনেকগুলো আছে তাই না? যখন আমরা প্লুরাল স্পেসের মধ্যে ফ্লুইড কালেকশন হবে সেটা তো আলাদা জিনিস, প্লুরাল ডিফিউশন। যখন পেরিটোনিয়ামের মধ্যে হবে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন হবে সেটাকে আমরা বলি অ্যাসাইটিস। যখন পেরিকার্ডিয়ামে জমা হবে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। সেটা তো এটার মধ্যে আসবে না। তাহলে তোমার কথাটা কি হবে? এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড উইদিন দ্য interstitial Within the space is interstitial space। জি ম্যাম। known as edema। মনে থাকবে? জি ম্যাম। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ইডিমা খুব 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 ইম্পর্টেন্ট। ইডিমা কিভাবে এক্সামিন করতে হয় বেড সাইডে সেটা করে দেখাতে হবে। ইডিমা কোথায় কালেকশন হয়? ইউজুয়ালি আমরা যারা অ্যাম্বুলেন্ট নড়াচড়া করি, হাঁটাহাঁটি করি সবসময়, তাহলে তাদের ডিপেন্ডেন্ট পার্ট কোনটা? সেটা হচ্ছে লোয়ার লিম্ব, তার মানে অ্যাঙ্কেলের আশেপাশে সবচেয়ে বেশি বোঝা যাবে। আমরা ইডিমাটা ইউজুয়ালি যে কোনো বনি প্রমিনেন্সের এগেইনস্টে তো দেখি। বলে যে মিডিয়াল ম্যালিউরাসের এখানে, মিডিয়াল ম্যালিউরাস থেকে একটু উপরে পিছনের দিকে ভালো বোঝা যায়। যখন কেউ বেড রিডেন থাকে তাদের কিন্তু লোয়ার লিম্বে ইডিমা ফ্লুইডটা কালেকশন হয় না। তাদের কোথায় কালেকশন হয়? তাদের স্যাক্রামে, স্যাক্রাল ইডিমা হয়। ঠিক আছে? স্যাক্রামটা তাদের ডিপেন্ড, যারা সবসময় বেড রিডেন, সবসময়ই বিছানায় শুয়ে আছে, তাদের ফ্লুইডটা কখনো পায়ে জমা হবে না। তাদের ফ্লুইডটা চেক করব হচ্ছে পেছনের দিকে, স্যাক্রামের ওখানে। নর্মালি আমাদের ডিপ্রেশন থাকে, ওদের ওখানে একটা ফ্লুইড কালেকশন হবে, ওখানে চাপ দিলে বসে যাবে। এটাকে বলে স্যাক্রাল ইডিমা। নর্মালি বাইপেডাল ইডিমা ডেভেলপ করে। ঠিক আছে? ইডিমা কজ জিজ্ঞেস করতে পারে, কমনলি জিজ্ঞেস করা হয়। ইডিমার কজ কি মনে আছে কিছু? ম্যাম জেনারেলাইজড কজ আর লোকালাইজড, দেন হচ্ছে ম্যাম। জি ম্যাম, জেনারেলাইজড আর লোকালাইজড হচ্ছে মেইনলি ম্যাম। ইডিমা আমরা কয়েক ভাবে বলতে পারি। একটা বলতে পারি যে যেটা বললো জেনারেলাইজড বা বোথ লোয়ার লিম্বসে হতে পারে, অথবা ইউনিল্যাটারাল লিম্ব সোয়েলিং হতে পারে, একটা হতে পারে। আর একটা যেটা কমনলি বলা হয় সেটা হচ্ছে পিটিং ইডিমা আর নন পিটিং ইডিমা।
ঠিক আছে, পিটিং ইডিমা আর নন পিটিং ইডিমা, তোমরা এইভাবে বললে মনে হয় ভালো হবে পরীক্ষার জন্য। পিটিং ইডিমা ইউজুয়ালি হয় কোন কোন কন্ডিশনে হয়? একটা হচ্ছে যে একটু আগে আমরা যেগুলো হাইপোঅ্যালবুমিনেমিয়ার কজ পড়েছি। আচ্ছা, তার আগে বলি যে ইডিমার হয় কেন, মেকানিজমটা কিরকম। আমাদের বডিতে ভাস্কুলার স্পেসের মধ্যে ফ্লুইড ধরে রাখে দুইটা ফোর্স, ঠিক আছে? দুইটা ফোর্স কি জিনিস? একটা ফোর্স ফ্লুইডকে ভেসেলের মধ্যে ধরে রাখে, সেটা হচ্ছে প্রোটিন কি করে, কলয়েডাল অসমোটিক প্রেসার দেয়। সেই প্রেসারটা কি করে, ভেসেল গুলোর মধ্যে ফ্লুইডটাকে ধরে রাখে। আর একটা প্রেসার আছে যেটা ভেসেল থেকে ফ্লুইডটাকে বের করে দেয়, সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। কোনো কারণে যখন আমাদের এই দুইটা ফোর্সের ইমব্যালেন্স হয়, তখন এই ফ্লুইডটা ভেসেলের মধ্যে না থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায়, ঠিক আছে? তখন ইডিমা ফ্লুইডটা কালেকশন হয়। জিনিসটা কিরকম, যদি কোনো কারণে আমার কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যায় অথবা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি হয়ে যায়, তখন ফ্লুইডটা বের হয়ে ভেসেল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে কালেকশন হবে। তাহলে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার বডিতে কেন হতে পারে? একটা হতে পারে যে যদি হার্ট ফেলিয়ার হয়, তাহলে হার্ট ফেলিয়ারে ইডিমা হবে। তাহলে ইডিমার কজ জিজ্ঞেস করলে একটা আমরা মনে রাখবো যে হার্ট ফেলিয়ারে হতে পারে। আরেকটা কি, বডি থেকে ফ্লুইড বের করে দেয় হচ্ছে কিডনি যদি ফেল করে তখনও ফ্লুইড কালেকশন হবে, বডিতে ওভারঅল ফ্লুইড বেশি হয়ে যাবে। তার মানে হার্ট ফেলিয়ার, সিকেডি। আর একটু আগে বললাম যে হাইপোঅ্যালবুমিনেমিয়া যা যা কজ বলেছি সেগুলো সবগুলোতেই কি হবে, অঙ্কোটিক প্রেসার বা কলয়েডাল অসমোটিক প্রেসার কম হবে, তখন তোমার ইডেমা কালেকশন হবে। তার মানে সিএলডি, নেফ্রোটিক সিনড্রোম, ম্যাল অ্যাবজর্পশন, ম্যাল নিউট্রিশন, এই সবগুলোতে ইডিমা হবে। তাহলে ইডিমার কজ যাদের এত কিছু মাথার মধ্যে থাকবে না, কোন ফোর্স বেশি হয়ে যাচ্ছে কোন ফোর্স কমে যাচ্ছে, তারা ওভারঅল আমাদের বডিতে যে মেজর অর্গান গুলো আছে সেগুলো ফেলিয়ার বলে দিলে হয়ে যাবে। যেমন হার্ট ফেলিয়ার, তারপর কিডনি ফেলিয়ার, তারপর নেফ্রোটিক সিনড্রোম, তারপর লিভার ফেলিয়ার। মনে থাকবে? এভাবে লিখে নাও। এগুলোতে হচ্ছে ফিটিং ইডিমার হবে না কজ, নন ফিটিং হবে? এগুলো সবগুলোতে পিটিং হবে। এখন পিটিং এর কথা বলছি, হ্যাঁ। নন পিটিং ইডিমা যখন বলবো আমি আলাদা করে দুইটা বলবো। লিখে নাও তো একটু, ইডিমার কজটা মনে রাখতে হবে। একটা হচ্ছে হার্ট ফেট, একটা হেডিং বললাম যে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এর আন্ডারে দুইটা কজ, একটা হচ্ছে হার্ট ফেলিয়ার আর একটা হচ্ছে রেনাল ফেলিয়ার বা সিকেডি। সিকেডি বলো একেআই বলো, দুইটাতেই হবে। রেনাল ফেলিয়ার বলবে তুমি, একেআই তেও ইডিমা হবে, দুইটাতেই হবে। তাহলে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মধ্যে হচ্ছে হার্ট ফেলিয়ার আর রেনাল ফেলিয়ার, হার্ট ফেলিয়ার, রেনাল ফেলিয়ার। আর রিডিউসড অসমোটিক প্রেসার বা অঙ্কোটিক প্রেসার যেটাই বলো না কেন, সেটার মধ্যে এক নম্বর হচ্ছে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। দুই নম্বর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। তিন নম্বর হচ্ছে ম্যাল নিউট্রিশন। চার নম্বর ম্যাল অ্যাবজর্পশন। এছাড়া আর কোনো কারণে ইডিমা হতে পারে? হতে পারে ড্রাগ ইনডিউসড হতে পারে। কোন ওষুধ খেলে কমনলি ইডিমা হয়? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তোমরা ফার্মাকোলজি পড়ে ফেলছো না এখন, এখন জানো তাই না? ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইডিমা হয় না? হয়, পিটিং ইডিমা হয়। এখন নতুন কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আসছে যেগুলোতে বলে যে ইডিমা কম হয়েছে, কিন্তু কমনলি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে কিন্তু ইডিমা হয়। অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে আমরা ইউজ করি। প্রেগনেন্সিতে হতে পারে ইডিমা। যাই হোক, এগুলো সবগুলোতে পিটিং ইডিমা হবে। আর নন পিটিং ইডিমার কজ আলাদা করে মনে রাখবো আমরা দুইটা। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা মিক্সিডিমা, যেটা বলো। নন পিটিং ইডিমার কজ দুইটা, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা মিক্সিডিমা, আর দুই নম্বর হচ্ছে ক্রনিক লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন ডিউ টু এনি কজ। ক্রনিক লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন ডিউ টু এনি কজ।
chronic lymphatic obstruction due to any cause. ক্রনিক লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের কারণ কি দু একটা বলা যাবে, মনে আছে কিছু? ম্যাম ফাইলেরিয়াসিস ভেরি গুড, ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস আর যে কোনো কারণে যদি আমাদের লিম্ফ্যাটিক ভেসেলস গুলো নষ্ট হয়ে যায়, যেমন সার্জারির পরে, কেমোথেরাপির পরে, কেমোথেরাপি না মেনলি রেডিওথেরাপির পরে, সার্জারি, রেডিওথেরাপি এগুলোর পরে ওখানকার লিম্ফ্যাটিক ভেসেলস গুলো নষ্ট হয়ে গেলে তখন ওই লিম্বে ইডিমা হতে পারে, সেটা নন পিটিং হবে। যদি ক্রনিক্যালি অনেক দিন ধরে থাকে তাহলে। ইনিশিয়ালি যখন লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয় তখন কিন্তু পিটিং ইডিমাই থাকে, কিন্তু যদি ক্রনিক হয়ে যায় জিনিসটা তখন সেখানে নন পিটিং ইডিমা ডেভেলপ করে। তাহলে ইডিমার কাকে বলে আর কোথায় কি কি কারণে হয় সেটা জানলাম। এরপরে আসছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের সাইন সবসময় জানতে হবে, সবসময় জিজ্ঞেস করা হয়। ডিহাইড্রেশনের সাইন গুলো মনে আছে কিছু? জি ম্যাম। বলো তো দু একটা। ম্যাম ড্রাই মাউথ, তোমাদের সবার sunken চেহারা eyes, ভুলে গেছি, কারো কারো চেহারা মনে পড়ছে। এভাবে ক্লাস নিয়ে তো সব ভুলে যাব, সবার নাম ধাম আগে মনে ছিল, বলো। ম্যাম ড্রাই মাউথ, sunken eyes, হুম, low volume pulse, reduced pressure, তারপরে delayed capillary refill time, decreased skin turgor, reduced urine output. ভেরি গুড। তাহলে 1 নম্বর হচ্ছে ডিহাইড্রেশনের ফিচারের মধ্যে প্রথমে যখন ডিহাইড্রেশন ডেভেলপ করে তখন ফার্স্টে দেখা যায় যে ইরিটেবিলিটি এগুলো থাকতে পারে, তারপর আলটিমেটলি যেটা হয় যে সানকেন আই। বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, একদম ছোট বাচ্চাদের যাদের ফ্রন্টানেল গুলো এখনো ক্লোজার হয়নি তাদের ডিপ্রেস ফ্রন্টানেল হয়, সেটা ছোট বাচ্চাদের একদম ইনফ্যান্টদের আমরা ভাবে দেখি। আর বড়দের কি কি দেখে বোঝা যাবে যে সানকেন আই, চোখ বসে যায়, সানকেন আই। তারপরে রিডিউসড টিয়ার, চোখে পানি থাকে না, চোখের পানিটা শুকিয়ে যায়। তারপর টাং ড্রাই। তারপর হচ্ছে রিডিউসড স্কিন টার্জার। এগুলো ইনিশিয়ালি হবে, ঠিক আছে? ইনিশিয়ালি কি কি বললাম তাহলে? সানকেন আই, রিডিউস টিয়ার, ড্রাই টাং, আর রিডিউস স্কিন টার্জার। এটার মানে কি? স্কিন পিঞ্চ গোজ ব্যাক স্লোলি। নর্মালি যখন আমরা কোনো জায়গায় স্কিন পিঞ্চ করে ছেড়ে দিই, চামড়াটা টেনে ছেড়ে দিলে উইদিন সেকেন্ডস এটা চলে যায় আগের জায়গায়। কিন্তু যদি এটা ডিলেড হয় তখন আমরা বুঝতে পারি যে এখানে ফ্লুইড কমে গিয়েছে, বডিতে ফ্লুইডটা কমে গিয়েছে। তবে এটার ফ্যালাসি আছে কিছু, বয়স্কদের এমনিতেই স্কিনটা ল্যাক্স থাকে, সাবকিউটেনিয়াস ফ্যাট চলে যায়, তাদের এমনিতেই এটা হতে পারে। সেজন্য আমরা ডিহাইড্রেশনের জন্য সাইন কোথায় দেখবো সেটা ইম্পর্টেন্ট। কোথায় দেখি আমরা? না, রিডিউস স্কিন টার্চার যেটা, সেটা কোথায় দেখবো? স্কিন পিঞ্চটা কোথায় দেখবো? in the বাচ্চাদের abdomen, হলে অ্যাবডোমেনে দেখা যায়। umbilical ছোট tract. বাচ্চাদের হলে অ্যাবডোমেনে দেখা যায়, তাই না? বড়দের হচ্ছে অ্যাবডোমেনের স্কিনটা তো অনেক ঠিক, ছোট বাচ্চাদের অ্যাবডোমেনে ভালো বোঝা যায়। আর আমাদের ক্ষেত্রে বলে তো ক্ল্যাভিকেলের নিচে, ক্ল্যাভিকেলের উপরে এমনিতেই স্কিনটা দেখো অনেক ল্যাক্স থাকে, ওটাও অনেক সময় বয়স হয়ে গেলে তখন চামড়াগুলো ঝুলে যায়, সাবকিউটেনিয়াস ফ্যাট চলে যায়, সেজন্য ওখানে ডিসকারেজ করে, বলে যে ক্ল্যাভিকেলের নিচে যে স্কিনটা আছে সেখানে স্কিন পিঞ্চ করে দেখতে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, রিডিউস স্কিন টার্চার। তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যদি আমরা পালস দেখি, পালসটা দেখবো লো ভলিউম হয়ে যাবে, ফিবল হয়ে যাবে। তারপরে ব্লাড প্রেশার, হাইপোটেনশন ডেভেলপ করবে। তারপরে ইউরিন আউটপুট কমে যাবে, অলিগিউরিয়া হবে, ঠিক আছে? যখনই ডিহাইড্রেশনের কোনো পেশেন্ট দেখি আমরা, কারো হঠাৎ করে অনেক ডায়রিয়া, ভমিটিং এগুলো হলে আমরা বলি আপনার ইউরিন আউটপুট ঠিক মতো হচ্ছে কিনা, পেশাব ঠিক মতো হচ্ছে কিনা, লাস্ট কখন পেশাব করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অলিগিউরিয়া ডেভেলপ করছে কিনা, এগুলো হচ্ছে ডিহাইড্রেশনের সাইন, সবগুলাই ডিহাইড্রেশনের সাইন। আচ্ছা, তাহলে জেনারেল এক্সামিনেশনে টোটাল কয়টা পয়েন্ট দেখতে হয় আমাদেরকে? 24 পয়েন্টস বলে, তাই না? জি ম্যাম। 27 হয়েছে। আচ্ছা, 27 বলতে পারলে তো খুবই ভালো। যদি
24ও বলতে পারো, তাও চলবে, কিন্তু ওভারঅল আমি আরেকবার বলি, দেখো তোমাদের সবার মনে আছে কিনা, মনে পড়ে কিনা। অ্যাপিয়ারেন্স, তারপরে বডি ABCD এভাবে মনে রাখতে বলি তো, অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, এর সাথে আরেকটা বলে ফেলবো, বডি বিল্ড অ্যান্ড নিউট্রিশন, তারপর কোঅপারেশন, তারপর ডিস্ট্রিবিউটার্স। তারপরে কি কি দেখতে হবে? অ্যানিমিয়া, সায়ানোসিস, জন্ডিস, তারপরে কলোনাইকিয়া, লিউকোনাইকিয়া, ক্লাবিং, তারপরে ইডিমা, ডিহাইড্রেশন, তারপরে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড, জেবিপি, লিম্ফ নোডস, তারপরে বোনি টেন্ডারনেস, ওভারঅল স্কিন কন্ডিশন, হেয়ার ডিস্ট্রিবিউশন, স্পাইন। সবগুলো পয়েন্ট বলা হয়েছে। আচ্ছা, এখন বোনি টেন্ডারনেস এর তো কোনো কজ বললাম না, বোনি টেন্ডারনেস এর কজ মনে আছে? ম্যাম অ্যাকিউট লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়া, গুড। অ্যাকিউট লিউকেমিয়া, এটা মনে রাখতে পারলেই হবে। আর কি এখান থেকে ইম্পর্টেন্ট, যে কোনো যদি এই জেনারেল এক্সামিনেশনে ওভারঅল একটা পেশেন্ট দেখার পরে যদি একটা পেশেন্টের ক্যানুলা থাকে, কোনো পেশেন্টের একটা অ্যাবনর্মাল তোমার কাছে কিছু মনে হচ্ছে, তখন সেই অবভিয়াস যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু বলতে হবে জেনারেল এক্সামিনেশনের মধ্যে। ঠিক আছে, এখন বলো যে জেনারেল এক্সামিনেশনে আর কোনো পয়েন্টে কোনো কনফিউশন আছে কিনা, যেটা আবার একটু ক্লারিফিকেশন দরকার। ম্যাম জেভিপি। জেভিপি, জেভিপি থেকে কি থিওরিটিক্যাল তো আর খুব বেশি কিছু বলা যায় না। ধরো জেভিপি থেকে কি জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য কজেস অফ রেজ জেভিপি, পালসেটাইল হতে পারে রেজ জেভিপি, নন পালসেটাইল হতে পারে। বেড সাইডে যখন পেশেন্ট থাকবে, পেশেন্টের উপরে দেখাতে পারলে, তারপর পেশেন্টের উপরেও খুব একটা দেখে লাভ হয় না, কারণ যদি পেশেন্টের আসলে জেভিপিটা রেস্ট থাকে তখন দেখে একটা ইমপ্রেশন হয়, আদারওয়াইজ তো সব পুরো জিনিসটাই থিওরিটিক্যাল বলতে হয় এরকম। জেভিপি কজেস অফ রেজ জেভিপি মনে আছে এগুলা কিছু? ম্যাম হার্ট ফেলিওর, পালমোনারি এম্বোলিজম, পেরিকার্ডিয়াল ইফিউশন, ম্যাম ভেরি এটুকুই গুড। তাহলে আমরা মনে করব, মানে বলার চেষ্টা করব যে পালসেটাইল আর নন পালসেটাইল রেজ জেভিপিটা নরমালি পালসেটাইল হয়, আর নন পালসেটাইল রেজ জেভিপির একটাই কারণ আছে, সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন। আর পালসেটাইল রেজ জেভিপির কারণগুলো কি কি? একটা হচ্ছে রাইট হার্ট ফেলিওর ডিউ টু এনি কজ, রাইট হার্ট ফেলিওর ডিউ টু এনি কজ। এর মধ্যে আর কি কি আছে? যদি কারো ট্রাইকাসপিড রিগার্জিটেশন হয়, ট্রাইকাসপিড স্টেনোসিস হয়, তার মানে রাইট সাইডের যে ভালভগুলো আছে সেগুলো কোনো অ্যাবনর্মালিটি হলে তখন তার রেজ জেভিপি হবে। তারপরে তার যদি একদম কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস থাকে, তার যদি কার্ডিয়াক ট্যাম্পোনেট থাকে, এনি ফ্লুইড ওভারলোড অর ভলিউম ওভারলোড, সেই সব কারণে তোমার পালসেটাইল রেজ জেভিপি হবে। আর নন পালসেটাইল রেজ জেভিপির একটাই কারণ বললাম, সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন। তোমাদেরকে তো ক্লিনিক মানে প্র্যাকটিক্যালি কিছু দেখানো হলো না, তো ওদের পরীক্ষা টরীক্ষা কিভাবে নিবা? কিছু বলেন না। বলেননি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কি অন্য কোনো সিস্টেম শুরু করব? আচ্ছা, নেক্সট দিন তাহলে আমরা সিস্টেমিক এক্সামিনেশনে যাব, আর তোমাদের আইটেম কিভাবে নিব বা কি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আইটেম যখন শুরু করব তার আগে অবশ্যই তোমাদেরকে জানাবো। ঠিক আছে, এখন ক্লাসটা শেষ করতে চাচ্ছি। তোমাদের আর কোনো ম্যাম আসসালামু আলাইকুম। কয়েক মিনিট সময় আছে দেখো। 5 মিনিটের মতো আর সময় আছে। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম জেভিপি তে যে ম্যাম স্কেলের কথাটা বললেন ওটা একটু আরেকবার বলা যাবে ম্যাম? দুটা স্কেলের হ্যাঁ, কথা। মানে এটা হচ্ছে যেখানে তোমার পেশেন্টটাকে তো কাত করে শোয়াতে তোমরা এখানে করবো, কেউ একজন এই জায়গাটা খালি করতে হবে তাহলে। আচ্ছা, একটু দাঁড়াও দেখি। একটু দাঁড়াও, হ্যাঁ, দেখি এখানে কয়েকজন স্টুডেন্ট আছে, ওদের উপর যদি বলা যায়। জি ম্যাম। দেখুন একজন একটু ওখানে করলেই হবে।
একজন একটু ধরতে হবে আর ক্যামেরাটা স্কেলের তো কোনো মার্কিং নাই। আচ্ছা, অসুবিধা নেই। ধরো যখন আমরা রেজ মানে জেবিপির জন্য যখন এক্সামিন করব আরেকটু উঁচু করে নিতে হবে, ঠিক এই পজিশন না, পেটের এই জায়গাটা আরেকটু উঁচু থাকবে। হ্যাঁ, তখন পেশেন্টকে বোঝান আপনি মাথাটা ঘাটের দিকে কাট করেন, নেকের এখানে তাকাতে হবে। দেখো ওর নেকের এখানে তো কোনো ভেনাস ডিস্টেনশন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যদি কারো জেবিপিটা রেজ হতো তাহলে আমরা কোন জায়গাটাতে খুঁজবো? এই যে স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল, তো মাথাটা ওইদিকে আরেকটু কাট করো, দেখো তো মাসল প্রমিনেন্ট হচ্ছে না, স্টার্নোক্লিডোমাস্টাইড মাসলটা প্রমিনেন্ট হচ্ছে। এই মাসেলের এই হেডের এই জায়গাতে সাধারণত খুঁজতে হবে, এইরকম জায়গাতে। হ্যাঁ, নর্মালি এই জায়গা আরো এই ল্যাটারাল সাইডে আরেকটা ভেইন অনেকের ডিস্টেনশন থাকে, সেটা হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন, কিন্তু আমরা জেবিপিটা দেখি ইন্টারনাল জুগুলার ভেইনে। ইন্টারনাল জুগুলার ভেইনের ডিস্টেনশন আছে কিনা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেলের এইরকম জায়গাতে দেখা যাবে। আর এইদিকে যখন এটা উঠে যায় তখন কানের পিছন দিয়ে এদিকে চলে যায়। তো যখন জেবিপিটা রেজ থাকে এরকম লেভেলে, ধরো একটা ভেনাস ওয়েভ বা ভেনাস ডিস্টেনশন আছে কিনা এটা তোমাকে আইডেন্টিফাই করতে চেষ্টা করতে হবে। তারপরে দুইটা স্কেল নিতে হবে। একটা স্কেল তোমাকে এরকম ভাবে ধরতে হবে যে এইখানে তুমি ভেনাস ডিস্টেনশনটার আপার লিমিট পাচ্ছ, সেখানে একটা স্কেল এভাবে রাখতে হবে। আর একটা স্কেল তোমাকে নিতে হবে, সেটা থাকবে ওর স্টার্নাল অ্যাঙ্গেলটা ফিল করে নিতে হবে। এটা ধরো স্টার্নাল অ্যাঙ্গেল এখানে রাখতে হবে, এভাবে এভাবে রাখলে যেটা হবে, যেটা স্কেলের যেটা মেজারিং যে এন্ডটা, হ্যাঁ, সেটা নিচের দিকে রাখবে। সেটা যদি 4 সেন্টিমিটারের সাইডে নিচের দিকে এভাবে ধরতে হবে। ধরো এরকম ভাবে যদি আমি রাখি এভাবে, এখানে যে ভার্টিক্যাল হাইটটা পাবো তার স্টার্নাল অ্যাঙ্গেলে, সেটা হবে তার ভেনাস ওয়েভের হাইট। সেটা যদি 4 সেন্টিমিটার, নর্মালি 4 সেন্টিমিটার পর্যন্ত থাকতে পারে। যদি 4 সেন্টিমিটারের চেয়ে বেশি হয় তখন বলতে হবে যে জেবিপি ইজ রেজড। এই পুরো জিনিসটাই হচ্ছে এখানে থিওরিটিক্যাল। কেন? কারণ ওর তো ওয়েভটা কোনো ভেনাস ওয়েভই ওর দেখা যাচ্ছে না ইনফ্যাক্ট, তাই না? আর যখন কোনো পেশেন্টের কোনো ভেনাস ডিসটেনশন থাকবে তখনও তোমাকে মেইনলি এটা তোমার চোখে দেখে বোঝার চেষ্টা করতে হবে যে ওর জেবিপিটা রেস্ট। যখন এরকম জেবিপি রেস্ট হয় তখন আমরা কিভাবে কনফার্ম করবো যে এটা তো ক্যারোটিডও হতে পারে? কারণ এরকম জায়গা দিয়ে তো আমরা এখানে ক্যারোটিড দেখি না। ক্যারোটিড পালস আমরা কিভাবে দেখি? এখান থেকে এরকম করে এই জায়গাতে যে ক্যারোটিড পালস দেখি। তো এটা কি ক্যারোটিডেরই পালসেশন নাকি ভেনাস ওয়েভ? এটা বোঝার জন্য কিভাবে করে আমরা করি, প্রথমে হচ্ছে আমরা দেখি যে যদি ভেনাস ওয়েভ হয় সেটা হচ্ছে প্রত্যেকটা বিটে দুইটা করে ওয়েভ বোঝা যায়। আর আর্টারিয়ার পাস প্রত্যেকটা বিটে একটা করে এবং সেটা আউটওয়ার্ড বিট করে। এবং যেটা মেইন ইম্পর্টেন্ট, যে তুমি যদি এখানে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এরকম করে প্রেস করো তখন এটাকে বলে হেপাটোজুগুলার রিফ্লাক্স। এরকম জায়গাতে চাপ দিলে এই ভেনাস ওয়েভটা মোর প্রমিনেন্ট হয়। ভেইন ইজ মেইনলি ভিজিবল এন্ড ক্যারোটিড পালসেশন ইজ মেইনলি প্যালপেবল। ক্যারোটিড পালসটা দেখা যাবে না, কিন্তু তুমি যদি এখানে হাত দাও তাহলে এটা ফিল করতে পারবা। আর ভেনাস ওয়েভ যেটা হচ্ছে তুমি যদি এখানে হাত দাও তাহলে এটা আরো কম্প্রেসড হয়ে যাবে, এটা আরো লেস ভিজিবল হয়ে যাবে, বোঝা যাবে না। ঠিক আছে, এইভাবে আমরা ভেনাস ওয়েভ বা ভেনাস ওয়েভ এন্ড আর্টারিয়াল পালসেশন ইন নেক আমরা এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। যদি তোমাকে বেডসাইডে দেখাতে বলে তাহলে পেশেন্টের পজিশন করতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দুইটা স্কেল নিয়ে একটা এভাবে তুমি ধরবে, আর এরকম একটু বাঁকা হবে, আর একটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেলে এভাবে রাখতে হবে। কিভাবে রাখবো? যেখানে তোমার সেন্টিমিটারের স্কেল যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই এন্ডটা নিচের দিকে রাখতে হবে ওর স্টার্নাল অ্যাঙ্গেলে। দেখা পেলে বলবা তুমি। হ্যাঁ, যদি এটা 4 সেন্টিমিটারের উপরে চলে যায় তখন আমরা বলবো যে জেবিপি ইজ রেজড। ঠিক আছে, এখন কি একটু ক্লিয়ার হলো? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ক্লিয়ার হলো জানি না। নেক্সট যেদিন ক্লাস হবে জেনারেল এক্সামিনেশন তো আজকে পুরোটুকুই থিওরিটিক্যাল হলো। এরপরে যখন ক্লাস যেদিন হবে, আর আজকে তো টাইম অনেকখানি চলে গেছে, তখন বলো পুরোটুকু জেনারেল এক্সামিনেশন একবার একটু দেখে নিয়ে, যদি আমি নেই আমি দেখিয়ে দিব। যিনি থাকবেন তখন যে স্যার বা ম্যাডাম থাকবেন বলো যে আমাদেরকে এটা একটু দেখিয়ে দেন, তারপরে সিস্টেমিক এক্সামিনেশন স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে তো ঠিক হবে না, একটু দেখতে হবে। ঠিক আছে।
তাহলে শেষ করি আজকের ক্লাসটা। ম্যাম একটা সবাই কোশ্চেন ভালো হ্যাঁ বলো বলো, অবশ্যই কোশ্চেন অলওয়েজ ম্যাম ওয়েলকাম। ম্যাম থার্ড ইয়ারে আইটেমের সময় স্যার একটা কোশ্চেন করেছিলেন, ইন্টারনাল জুগুলার ভেইন মানে ইন্টারনালটা কেন চুজ করা হয় এন্ড হোয়াই রাইট সাইডের ইন্টারনাল জুগুলার ভেইন চুজ করা হয় ম্যাম, অ্যানসারটা পারি না ম্যাম। আচ্ছা, ইন্টারনাল জুগুলার ভেইন আর এক্সটার্নাল জুগুলার ভেইন দুইটা ভেইনই ডিসটেনশন হয় যখন হার্ট ফেলিয়ার হয় তখন, কিন্তু এক্সটার্নাল জুগুলার ভেইনটা হচ্ছে মোর সুপারফিশিয়াল অ্যান্ড সাবজেক্টেড টু কি বলবো কম্প্রেশন, আর মানে যেহেতু এটা খুব সুপারফিশিয়াল থাকে সেই জন্য সহজেই কোনো একটা মাসেলের পিছন দিয়ে যাওয়ার সময় বা কোনো বোনসের পিছন দিয়ে যাওয়ার সময় সহজে এটা কিং কিং হয়ে যেতে পারে, চাপ খেয়ে যেতে পারে, এবং সেই জন্য এটাকে আমরা মনে করি যে এটা বেশি রিলায়েবল না, বরং ইন্টারনাল জুগুলার ভেইনটা মোর রিপ্রেজেন্টেটিভ অফ রাইট অ্যাট্রিয়াল প্রেশার। আমরা যখন জেভিপিটা কেন দেখি, রাইট অ্যাট্রিয়াল প্রেশারটা সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য, মানে রাইট সাইডের হার্টের চেম্বার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য, সেই জন্য আমরা ইন্টারনাল জুগুলার ভেইনটা চুজ করি। কেন এক্সটার্নাল জুগুলার ভেইন এক্সটার্নাল হওয়ার জন্য এবং মোর সুপারফিশিয়াল হওয়ার জন্য, মোর সাবজেক্টেড টু কি বলবো কম্প্রেশন আর কিং বাই আদার মাসল অর বোনস, এটা কোর্সের জন্য, যেহেতু কোর্সটা অনেক সুপারফিশিয়াল, কিন্তু রাইট অ্যাট্রিয়ামের ডিরেক্ট এটার সাথে কানেকশন হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, সেই জন্য ইন্টারনাল জুগুলার ভেইনটাকে চুজ করা হয়, এবং এটা মোর রিপ্রেজেন্টেটিভ অফ রাইট অ্যাট্রিয়াল প্রেশার। ঠিক আছে, এক্সটার্নাল জুগুলার ভেইন মোর রিপ্রেজেন্টেটিভ না রাইট অ্যাট্রিয়াল প্রেশারে, সেই জন্য এটা বললেই হবে। আর এটা ম্যাকলিওডের মধ্যেই আছে, ম্যাকলিওডটা যদি পড়ো জেভিপি জায়গাটা তাহলে পেয়ে যাবে এটা। ঠিক আছে তুবা? জি ম্যাম। ম্যাম আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স তোমার কি অনেক করব ম্যাম? স্টুডেন্টদের ডাটা থেকে ক্লাস নিচ্ছি, বলো। হ্যাঁ অ্যাটেন্ডেন্স ম্যাম। আচ্ছা, তুমি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও আমার মোবাইলে, জি ম্যাম। আমি দিয়ে আমার ওদের মোবাইলে পাঠালেও হবে, খাতায় ওরা নাম তুলে দিবে আজকে, তাই না? আচ্ছা ঠিক আছে, শেষ করি তাহলে। জি ম্যাম। অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দাও আসসালামু আলাইকুম ম্যাম। মোবাইলে বা ম্যাডামের সাথে যে কোনো একটাতে পাঠালে হবে। হ্যাঁ জি ম্যাম।